আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র। শনিবার বিএনপির সাথে আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। গুরুত্ব পাবে রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের কার্যক্রমের সুপারিশ। এবং ডিসি পদায়ন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ সত্য নয় দাবি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের। অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টাকে দায়িত্ব প্রদান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। লেবাননের ২০টি শহরের বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নাফিস ইফতেখারের রিপোর্ট। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা থামবার লক্ষণ নেই। এখনও একটু পরপরই কেঁপে উঠছে পুরো শহর। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের দাহিয়েবের বাচৌরার বহুতল ভবনের স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১৪ জন আহত হয়। আরেকটি হামলা হয় দক্ষিণ লেবাননের বিন জেবিল শহরে মিউনিসিপ্যালিটি ভবনে। এখানে হামলা চালিয়ে অন্তত ১৫ জনকে হত্যা করা হয়। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরেও আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বৃহস্পতিবার বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে জেট বিমান দিয়ে ওই হামলা চালানো হয়। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, উত্তর ইসরায়েলে সামরিক স্থাপনা এবং সেনাবাহিনী লক্ষ্য করে তারা ২০টি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের পাশাপাশি স্থল হামলাও চালিয়েছে। যুদ্ধের সময় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসেরও দাবি করেছে তারা। হিজবুল্লাহ বলছে, ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করার জন্য তাদের যথেষ্ট মনোবল ও গোলাবারুদ রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লেবাননের ২০টির বেশি শহরের বাসিন্দাকে অবিলম্বে বাড়িঘর ছেড়ে যেতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে অ্যাড্রি বলেছেন, শহরের বাসিন্দাদের অবিলম্বে ওই এলাকা খালি করে দিতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কি করতে চলেছে যুক্তরাষ্ট্র সে বিষয়ে ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করবে। বাইডেন বলেন, চলমান পরিস্থিতি নিয়ে তিনি G7 জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে। বাইডেন জানান, G7 গ্রুপের নেতাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও আলোচনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে বলেছেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। তিনি জানান, ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে সেটি নিয়ে আলোচনা চলছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে শনিবার বিএনপির সাথে আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। আলোচনায় প্রাধান্য পাবে রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের কাজের অগ্রগতি। এরই মধ্যে ৫টি কমিশন চূড়ান্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাদি মাহমুদের রিপোর্ট।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। আলোচনায় উঠে আসে রাষ্ট্র সংস্কারের নানা বিষয়। সে সময় গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ নিয়ে স্থায়ী সমাধানের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শ্রমিক ভাই বোনদের যে প্রোটেস্টটা সেটার বিষয়ে তারা যেন স্টেপ নেন। প্রেস সচিব বলেন, বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়েই শনিবার থেকে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার কার্যক্রমের জন্য সুপারিশ নেবেন তারা। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান প্রেস সচিব। একটা রিপোর্ট এসছে আমাদের জনপ্রশাসন সচিবকে নিয়ে, আমরা খতিয়ে দেখছি যে এই রিপোর্টটার সত্যতা কতটুকু। আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ান। আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে, সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি। মালদ্বীপ ও কাতারের সাথে বন্দি বিনিময় চুক্তি ও রপ্তানি নীতি চূড়ান্ত হয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জেলা প্রশাসক হিসেবে পদায়ন নিয়ে অর্থ লেনদেন বিষয়ক কথা বলার অভিযোগ উঠেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধে। তবে অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন তিনি। অভিযোগ তদন্তে 3 উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর প্রশাসনের প্রায় প্রতিটি উচ্চ পদে নতুন নিয়োগ এবং পদায়ন হয়েছে। এই প্রক্রিয়া এখনো চলছে। সেই ধারাবাহিকতায় 2 ধাপে পদায়ন হয়েছে 59 জন জেলা প্রশাসক। জেলা প্রশাসক পদায়ন নিয়ে অনৈতিকভাবে অর্থ লেনদেন বিষয়ে জনপ্রশাসনের সিনিয়র সচিব ও যুগ্ম সচিবের ফোনের বার্তা বিনিময়ের কিছু তথ্য পত্রিকায় প্রকাশ হয়েছে। সেখানে তারা কোন মাধ্যমে অর্থ নেবেন, ডলার নাকি টাকায়, সিঙ্গাপুরে নাকি অন্য কোথাও, 5 কোটি নাকি 10 কোটি, এই বিষয়ে বার্তা লেনদেন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে এই তথ্য ঠিক নয় বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওটা যে শো করেছে সেটা হলো আইফোন। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। এতদিন আমার সাথে কাজ করেছেন, বিন্দু বিষয়ও যেখানে সত্যতা নাই। আপনাদের 3টা আমি নাম উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন, আমি ভালোকে ভালো বলবই। তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। যদি তথ্য ঠিক না হয় তবে আইনের আশ্রয় নেবেন কিনা জানতে চাওয়া হয় সচিবের কাছে। আমি প্রথমে বলবো, যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তা লোক আমি অনেক কথা বলতে পারি, আমি রাস্তা লোকের পিছনে দৌড়াবো না। আবার আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক। বিষয়টিকে গুরুত্ব না দিলেও এর আগে জেলা প্রশাসক পদায়নে 3 কোটি টাকার চেক উদ্ধার হওয়া নিয়ে যে খবর প্রকাশ হয়েছে তার বিরুদ্ধে 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সচিব জানান। একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। 2 নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে। 3 নম্বর হলো ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকেও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হতো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তে আইন, স্বরাষ্ট্র ও
ও তথ্য উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। চলতি মৌসুমে ডেঙ্গুতে এক মাসে সর্বোচ্চ 91 জনের প্রাণহানি হয়েছে সেপ্টেম্বরে। কীটতত্ত্ববিদদের আশঙ্কা অক্টোবর মাসেও ডেঙ্গুতে মৃত্যুর হার কমবে না, বরং মশার প্রজনন ঘনত্বের বিবেচনায় হটস্পটগুলো চিহ্নিত করে এডিস মশা নিধন না করলে মৃত্যুর মিছিল ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। এডিস মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে চুক্তির আওতায় মশার প্রজনন ঘনত্ব জরিপ পরিচালনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। গত সপ্তাহে উত্তরা, গুলশান ও বনানীতে এডিস মশার প্রজনন পরিস্থিতির জরিপ হয়েছে। দক্ষিণ সিটির ধানমন্ডি ও যাত্রাবাড়িতেও জরিপ করে গবেষণা টিম। ওই 5 এলাকায় এডিস মশার ব্লুটো ইন্ডেক্স বা প্রজনন ঘনত্বের ন্যূনতম সহনীয় মাত্রা 20-এর কয়েক গুণ বেশি পাওয়া গেছে। আর জুলাইতে করা জরিপে ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা ও পটুয়াখালীতেও মশার প্রজনন ঘনত্ব বেশি পেয়েছিলেন গবেষকরা। সেপ্টেম্বর এবং অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি যে খারাপ আকার ধারণ করবে সেটি জুলাই মাসেই আমি আমার গবেষণা থেকে বলেছি। যখন কোথাও এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর উপরে থাকে তখন ধরে না হয় ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু বা চিকুনগুনিয়া হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বুধবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার 174 জনের মধ্যে 93 জন ঢাকা দক্ষিণ সিটির, আর 25 জন মারা গেছে উত্তর সিটির বিভিন্ন হাসপাতালে। কীটতত্ত্ববিদদের আশঙ্কা ডেঙ্গুতে প্রাণহানির উচ্চ হার ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এডিস মশার প্রাপ্ত ঘনত্ব, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং ডেঙ্গু রোগীর সংখ্যা এগুলো মিলিয়ে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে বেশ ভয়াবহ আকারে। যদি আমরা এটিকে এখনই নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বছর জুড়েই ডেঙ্গুর প্রকোপ এবছর থাকবে। তাই এখনই জরুরি ভিত্তিতে হটস্পট ম্যানেজমেন্ট করে ডেঙ্গু রোগী এবং হাসপাতাল যেখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা হয় সেখানে যদি উড়ন্ত মশা থাকে তাহলে সেই মশাগুলো জ্যামিতিক হারেই ডেঙ্গু রোগ ছড়াবে। সঙ্গে সঙ্গে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল ম্যানেজমেন্টও করতে হবে। ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট করার জন্য জনগণকে সম্পৃক্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। মশার হটস্পট চিহ্নিত করে নিধন করা না গেলে সারা বছরই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রকোপ চক্র থামানো যাবে না বলে কীটতত্ত্ববিদদের আশঙ্কা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি এবং বিরতির পর যা থাকছে ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। চা, মাল্টা এবং পেঁপের পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারীতে শুরু হয়েছে কফির চাষ। সাথী ফসল হিসেবে প্রথমবারের মতো বাগান ভিত্তিক কফি চাষ হচ্ছে। অল্প খরচে এই চাষ সাফল্যের মুখ দেখছেন কৃষক, তবে বিপণন ও প্রক্রিয়াজাত নিয়ে আছে দুশ্চিন্তা। জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় এবার প্রথমবারের মতো শুরু হয়েছে কফি চাষ। এখানকার মাটি এবং আবহাওয়া কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী। মোহাম্মদ ইউসুফ বেসরকারি ব্যাংকে চাকরি ছেড়ে শুরু করেছিলেন চা, মাল্টা ও পেঁপের বাগান। তবে এবার নতুন করে কৃষি বিভাগের সহযোগিতায় 450টি কফির চারা রোপণ করেছেন তিনি। কৃষি বিষয়ক অনুষ্ঠানগুলো আমি দেখতাম এবং দেখে খুব আগ্রহী ছিলাম কিছু করার জন্য। তো যখন আমি ব্যাংকে চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা করেছি তখন ওই স্যারের অনুপ্রেরণায় কৃষিতে আসার আমি উৎসাহটা পেয়েছিলাম। বাগানের সাথী ফসল হিসেবে অনেকটা আমি কফিটাকে শুরু করি। এবছর কয়েকটা গাছে ফলন, ম্যাক্সিমাম গাছে অনেক ফলন আসছে। তো আমি আশাবাদী, যেহেতু ফলন ধরা শুরু হয়েছে হয়তো আমরা সফল হব। 30 থেকে 50 হাজার টাকা খরচ করে প্রায় 1.5 লাখ টাকা আয় করার আশা করছেন এই কফি চাষি। তবে বিপণন এবং প্রক্রিয়াজাত নিয়ে আছে দুশ্চিন্তা। আসলে আমি কফি এটা নাম শুনছি, কখনো দিন আমরা দেখি নাই। আমরা খেয়েছি আমরা কফি হিসাবে। এখন বাদ বাকিটা যদি এই মিলিং করার পরে বাদ বাকি যেটা আরো কিছু আমাদের অজানা আছে এগুলো হয়তো আমরা নিজেরাই দেখবো। চারা রোপণ থেকে
শেষ পর্যন্ত। আমরা এই কফিগুলা প্রথম দেখছি, দেখে আমাদের খুব আনন্দ লাগতেছে। আশা করি এগুলা আমরা ভবিষ্যতে খাইতে পারবো আর অনেকেই এগুলা করতে পারবে। বিপণন এবং বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেছে কৃষি বিভাগ। কারণ প্রত্যেকটা জায়গায় ফলন আসছে, এতে একটা জিনিস আমরা ধারণা করতে পারি যে যদি পরিচর্যা সঠিকভাবে হয় এবং যত্ন শুরু থেকে হয় তো এইটিতে 2 থেকে 3 বছরের মধ্যে খুব ভালো ফলন আসবে। আর এই কারণে আমাদের বিভিন্ন জায়গায় মোটামুটি 10 হেক্টরের মতো জায়গায় আমাদের কফি শুধু ধলোই না অন্যান্য জায়গায় আমাদের প্রকল্প থেকে বাগানগুলি স্থাপিত করা হয়েছে এবং কৃষকও আশাবাদী যে এখান থেকে 2 থেকে 3 বছরের মধ্যে ফলন আসা শুরু করবে। 7 প্রজাতির কফির মধ্যে রোবাস্টা জাতের কফি চাষ শুরু হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যক্তি পর্যায়ে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব খামার। বিভিন্ন প্রজাতির ফুল আর ঔষধি গাছের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন হচ্ছে এই খামারে। রয়েছে বায়োগ্যাস প্ল্যান্টও। প্রকৃতি পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে খামারটি। ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 2001 সালে পৈতৃক সূত্রে পাওয়া সম্পদের সর্বোচ্চ ব্যবহারে সমন্বিত ব্যবস্থাপনায় খামার গড়ে তোলার উদ্যোগ নেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অশোক কুমার সিংহ ও তার স্ত্রী। প্রায় 2 যুগের ঐকান্তিক চেষ্টায় গড়ে তুলেছেন ফুল, ফল আর ঔষধি গাছের বিশাল সমাহার। চোখ জুড়ানো সবুজ প্রকৃতি গড়ে তোলার পাশাপাশি উৎপাদন করছেন বিষমুক্ত প্রাকৃতিক খাদ্য। আবর্জনা দুর্গন্ধমুক্ত স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে নির্মাণ করা হয়েছে বায়োগ্যাস প্লান্ট। আমাদের এখানে হর্তকি আছে, আমলকি আছে, গরম মশলা আছে, তেজপাতা আছে, এরকম অসংখ্য আমাদের গাছ আছে যেগুলো পরিবেশ বান্ধব এবং বায়ু দূষণের যেগুলো থেকেও রক্ষা করবে। আমাদের দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সেগুলো এখানে আমরা চাষ করতেছি। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। বেশ কিছু ঔষধি গাছ আছে যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে বলে আমি মনে করি। এমন উদ্যোগের সমন্বিত ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয়রাও। আমার ভালো লাগে দেখে আমি করছি, বহুদিন যাবত হলো এখানে আছি। প্রকৃতি ও জীবনকে উনি যেভাবে তুলে ধরছেন, যেমন এখানে ওনার আমের গাছ, কাঁঠাল গাছ, এত অন্যান্য ঔষধি গাছ বৃক্ষ আছে যেগুলি কিন্তু সচরাচর বাইরে দেখা যায় না। প্রকৃতি ও জীবনের উন্নয়নে ভূমিকা রাখছে খামারটি। তাদের যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের যে বীজ আছে, সবজির বীজ আছে, আমরা মাঝে মাঝে তাদের পারিবারিক পুষ্টি বাগানের আওতায় তাদেরকে আমরা সবজি বীজ দিচ্ছি। জনগণকে বা ছাত্র তারুণ্যকে আমরা বলতেছি আপনারা সমন্বিত ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ হন, এতে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা সহ জনস্বাস্থ্য রক্ষায় এমন খামার গড়ে তুলতে উদ্বুদ্ধ করতে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।